নমস্কার ফ্রেন্ডস, ট্রেডিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে ট্রেডিং হাব বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে আমি স্টক মার্কেট রিলেটেড অ্যানালিসিস করে থাকি। স্টকসের উপরে কিছু অ্যানালিসিস থাকে এবং গ্লোবাল ইন্ডেক্সের উপরে, গ্লোবাল মার্কেটের ওপরেও কিছু অ্যানালিসিস করে থাকি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন দেওয়ালি মহারত স্টক 2025, যেটা আমি দিয়েছিলাম স্ট্যালিয়ন ইন্ডিয়া মাল্টিব্যাগার রিটার্নস উই ক্যান এক্সপেক্ট। মানে এই স্টকটা মাল্টিব্যাগার রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। প্রতি বছরের মতো আমি এবছরেও বিগত 4-5 বছর ধরে দেওয়ালি মহরতে আমি একটা ফ্রি স্টক সবার জন্য দিয়ে রাখি এবং পেড গ্রুপে এই স্টকটা আমার আরও আগে দেওয়া আছে, সেপ্টেম্বরের 3rd উইক নাগাদ। তো আজকের অ্যানালিসিস এর ওপরেই হবে। চলুন তো ওভারঅল অ্যানালিসিস আমরা শুরু করি। এবং আপনারা জানেন যে মার্কেট প্রত্যেকবার যখন ওপরে যায় তখন ঠিক অল টাইম হাইয়ের কাছে পৌঁছাচ্ছে এবং তারপরে তা নিচে নেমে আসছে, যেগুলো আমি পুরনো ভিডিওতে বলেছি। আজকে অ্যানালিসিসের সবার প্রথমে আমি ইউএস ডাও জোন নিয়ে বলার চেষ্টা করব। দেখুন, ডাও জোন লাগাতার উপরে যেতে 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 বিগত কয়েকদিন ধরে একটা পজ কন্ডিশন তৈরি হয়েছে ইউএস মার্কেটে, এবং এই যে অতিরিক্ত ওদের ইন্ডেক্স বেড়ে যাওয়া, এগুলো মার্কেটের পক্ষে যে খুব ভালো এমনটা নয়। অনেক সময় ফোমো ক্রিয়েট হয় ট্রেডারদের মধ্যে, ইনভেস্টারদের মধ্যে। ডাও জোন্স একটা পজ কন্ডিশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট বিগত কয়েকদিন ধরেই একটা লেভেলের মধ্যে চলছে। শুধু তাই নয়, মার্কেটে একটা ক্র্যাশও এসছে, যেদিনকে বিটকয়েনের উপর অনেক বড় প্রভাব পড়েছে। তারপরেও কিছুটা ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করছে, কিন্তু আবারও একটা ধীরে ধীরে ডাউন ট্রেন্ড ডাওয়ের ওপরে দেখতে পাচ্ছি। এর মূল কারণ হলো যে লাগাতার মার্কেট, ইউএস মার্কেট যখন ওপরের দিকে যাচ্ছিল এভাবে, তখন ধীরে 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 আমরা দেখতে পেয়েছি যে এর পি রেশিওটা অনেক বেড়ে গেছে। অর্থাৎ ইউএস মার্কেট একটা হাই ভ্যালুয়েশনে চলে গেছে, কিন্তু এটা যাওয়ার কথা নয়। যদি কোনো মার্কেট হাই ভ্যালুয়েশনের দিকে এগিয়ে যায়, তাহলে সেটা বুঝতে হবে যে নিশ্চয়ই সেখানে একটা বাবেল ক্রিয়েট হচ্ছে এবং নিশ্চিতভাবে সেটা একটা ভার্টিক্যাল ফল আমরা দেখতে পারবো। সিমিলারলি আপনি যদি লক্ষ্য করেন আমাদের মিড ক্যাপ নিফটিও, আমি প্রত্যেক ভিডিওর শুরুতেই মিড ক্যাপ নিফটি এবং নিফটি নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে আমি নিফটির চার্টটা ওপেন করিনি। তো মিড ক্যাপ নিফটিতেও যদি আপনি ফলো করেন, আমি বারবার বলছি যে মার্কেট সব সময় অল টাইম হাইয়ের দিকে পৌঁছানোর চেষ্টা করবে। এটা অল টাইম হাই আমি মার্কিং করে রেখেছি। এটা মিড ক্যাপ নিফটি 50 চার্ট অল টাইম হাইয়ের দিকে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু সেখান থেকে আবার একটা ব্যাকিং আসবে, নিচের দিকে ডাউনফল হবে এবং আপনি নিশ্চিতভাবে মিলিয়ে নেবেন যে মিড ক্যাপ নিফটিতে ফল আসবে। এর কারণ কি? আমরা যদি কারণ বিশ্লেষণ করি তাহলে আমরা নিশ্চিতভাবে দেখতে পারবো এই যে ইন্ডিয়ান মার্কেটে এখন যে 25,900, 25,800, 26,000 এই রেঞ্জে যে নিফটি ঘোরাফেরা করছে, সর্বপ্রথম এর কারণ হলো মার্কেটে Q2 এর রেজাল্ট সেশন চলছে। Q2 এর রেজাল্ট সেশনের জন্য কিছু স্টক নিশ্চিতভাবে ভালো পারফর্ম করবে। শুধু তাই নয়, যে হাই ওয়েটেজ স্টকগুলো রয়েছে আমাদের মার্কেটে, সেটা রিলায়েন্স হোক, টাটা হোক, আদানির কিছু স্টক হোক, এই হাই ওয়েটেজ স্টকগুলো মার্কেটে একটা প্রভাব বিস্তার করে এবং প্রভাব তৈরি করে। তার জন্য মার্কেট কমপ্লিটলি একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা দিচ্ছে। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, মিড ক্যাপ নিফটিতে আমরা বিগত বেশ কয়েকদিন ধরে বলে আসছি যে মার্কেট ধীরে ধীরে উপরে যাবে, কিন্তু ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ডাউন আছে। সুতরাং আমরা যখন কাজ করছি সুইংয়ে, এবং সুইং ছাড়াও যে মাল্টিব্যাগার স্টক আমি দিয়ে রাখছি,
আমরা সেগুলোতে কিছুটা স্লো মুভমেন্ট দেখতে পাচ্ছি, কোনো স্টকে একদমই মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না। এর মেন কারণ কি? প্রথম কথা হচ্ছে, এর মেন কারণ হলো মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি আছে এবং কিছু স্টকে ভলিউম একদমই কম আছে। আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে মিড ক্যাপ নিফটি লাগাতার বারবার ওপরে যাওয়ার জন্য চেষ্টা করছে, রিটেস্টও করছে, কিন্তু সেই ঘুরে ফিরে নিচে আসতে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে বুল রান হয়তো স্টার্ট হয়ে গেল। একদমই নয়। আমি পিছনের ভিডিওতে বলেছি যে আমাদের বুল রান স্টার্ট হতে এখনও টাইম লাগবে। এটা আজকের কথা নয়, আমি বিগত 2-3 মাস 4 মাস ধরেই বলছি। বুল রান স্টার্ট হতে তার কারণ কি? তার কারণ হচ্ছে মার্কেট এখনও ওভার ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে, এটা 1 নম্বর কথা। যদিও মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি যায়, পুনরায় নিচে আসতে হবে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ইউএস মার্কেটের যা কন্ডিশন, ইউএস মার্কেট নিশ্চিতভাবে পড়বে এবং একটা হেভি ক্র্যাশ মার্কেটে হবেই। ইউএস মার্কেটে যখনই একটা ইউএস মার্কেটের এরকম ক্র্যাশ আমরা দেখতে পারবো, ঠিক এর থেকে অথবা এর নিচে চলে আসবে, ঠিক আছে, তখন আপনারা দেখতে পারবেন যে আমেরিকার বাজার যদি ওদের রিসেশন আসে এবং যদি ওরা ডাউনফল করে, ওদের মার্কেট নিশ্চিতভাবে করতে হবে। তো কবে করবে এক্স্যাক্ট তো সেটা বলা সম্ভব নয়। আমি আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম ফ্রেম টার্গেট করেছি। যখনই ওদের মার্কেট ডাউনফল করবে, ঠিক সেই মুহূর্তে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে ভারতীয় বাজারে তার 5 ভাগের 1 ভাগ অথবা 6 ভাগের 1 ভাগ আমাদের এফেক্ট আসবে। তার মানে কি? ধরুন ইউএস মার্কেটের ডাও জোন টোটালে 15-18% ডাউনফল করলো, তো আমাদের অলমোস্ট 3-4% নিফটিতে আমরা ফল দেখতে পারবো। 3-4% মানে এখন যদি 26,000-এ দাঁড়িয়ে থাকে, তো অলমোস্ট আমরা 800 থেকে 1000 পয়েন্টের একটা ডাউনফল নিশ্চিতভাবে দেখতে পারবো। ইউএস মার্কেট পড়লে এটা হবেই। এবার প্রশ্ন হলো যে কেন এর থেকে বেশি হবে না, বা কেন এতটাই বলছি? আপনারা লক্ষ্য করবেন যে ভারতীয় বাজার আমাদের মার্কেটে বেয়ারিশ ফেজ এবং ডাউনফল শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বরের একদম শেষে, অর্থাৎ 2024 সেপ্টেম্বরের শেষে। সেখান থেকে আমাদের বাজার এখনও পর্যন্ত কন্টিনিউ করছে বেয়ারিশ মার্কেটে। সেইখানে দাঁড়িয়ে আমাদের মার্কেট অলরেডি যতটা ডাউনফল করার সেটা করে নিয়েছে, মানে মার্কেট ডিসকাউন্টেড প্রাইসে চলে গেছে। এখান থেকে অতিরিক্ত ডাউনফল হওয়া বা হেভি ক্র্যাশ হওয়ার ভারতীয় বাজারে সম্ভাবনা একদমই ক্ষীণ। তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে ইউএস মার্কেট নিশ্চিতভাবে পড়বে এবং ওদের মার্কেটে যতটাই প্রভাব আসবে, যত পার্সেন্ট ডাউনফল হবে, তার 6 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ পার্সেন্টেজ ওয়াইজ আমাদের মার্কেটে ফল আসবে। আপনারা এই জিনিসটা লিখে রাখতে পারেন। এটা আমি অ্যানালিসিসের মাধ্যমে বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা খুব ভালোভাবে দেখবেন যে বিগত কয়েকটা মাস, মে, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো যখন আমরা এফআইআই ডিআইআই এর একটা নেগেটিভ ব্যালেন্স দেখতে পেয়েছি, আমি অক্টোবরের শুরুতেই বলেছিলাম, অথবা আমার 2-3টো ভিডিও আগেতে বলেছিলাম যে অক্টোবর মাসটা হয়তো পজিটিভ থাকবে। এফআইআই পজিটিভ থাকার পিছনে 2টো কারণ আছে। কি কারণ? প্রথম কথা হচ্ছে এফআইআই পজিটিভ থাকবে, এর মেন কারণ হলো Q2 রেজাল্ট সেশন রয়েছে। কিছু স্টক ভালো রিকভারি আসবে, কিছু স্টক পজ কন্ডিশনে চলে যাবে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমরা বেয়ারিশ ফেজে এই মুভমেন্টে কাজ করি, মানে লাস্ট ফেজে, বেয়ারিশ ফেজের লাস্ট ধাপে কাজ করি, তখন মার্কেটে প্রফিট তৈরি করাটা প্রচণ্ড টাফ ব্যাপার। শুধু তাই নয়, আমি আগের ভিডিওতে বলেছি
যে আপকামিং 2 মান্থস মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অলমোস্ট 2 to 3 মান্থস আমাদের হেভি পেনফুল সময় হতে চলেছে। কি হয় এই সময়ে? প্রথম কথা হচ্ছে এই সময়ে যা স্টক আছে সেগুলো একটা পজ কন্ডিশনে যাবে। যা স্টক আছে সেগুলো একদমই স্লো মোশন তৈরি হবে সেগুলোতে। কিছু স্টক এমন আছে নেগেটিভে চলে যাবে। এই ফেজটাকে কাটিয়ে ওঠাটা খুব টাফ। মার্কেটে যারা নিউ কামার আছে তারা অনেকেই দেখেছি আমি মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে, এখানে যখন পয়সা মিলছে না এফএনওতে চলে যেতে, এখানে যখন পয়সা মিলছে না ক্রিপ্টোতে চলে যেতে। মার্কেটে ক্রিপ্টো নিয়ে খুব হাইপ তৈরি হচ্ছে। যাই হোক, এটাকে আমি পরে বলছি আবার। আপনারা দেখুন অক্টোবর মাসে, যদিও অক্টোবর মাস খুব মার্জিনাল, ওভারঅল এন্ড অফ দ্য মান্থ হয়তো পজিটিভ থাকতে পারে। আপনি দেখুন অক্টোবরে 68 কোটি, 1000 কোটি প্রায়, 300 কোটি প্রায়, 800 কোটি প্রায়, 100 কোটি প্রায়, ওভারঅল এইভাবে অক্টোবর মাসটা এফআইআই মার্কেটে পজিটিভ আছে। এফআইআই মার্কেটে পজিটিভ আছে একদম শুরু থেকেই। কিন্তু ডিআইআইকে দেখুন, ডিআইআই কন্টিনিউ পয়সা পাম্প করেই চলেছে মার্কেটে, কোনো প্রভাব নেই, মার্কেট পড়ুক আর নিচে যাক। তো ওভারঅল আপনি যদি মান্থ ওয়াইজ দেখেন, অক্টোবর মাসে এখনও পর্যন্ত 244 কোটি এটা নেগেটিভ আছে, যদিও এটা একদমই মার্জিনাল। তো এটাকে আমরা হয়তো খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারবো। আমার যেটা মনে হচ্ছে অক্টোবর মাসটা এফআইআই হয়তো পজিটিভ থাকবে, এটাই মনে হচ্ছে। কিন্তু তার মানে এর কোনো গ্যারান্টি নেই যে নভেম্বর মাসও পজিটিভ থাকবে। সেটা আপকামিং রেজাল্টগুলো দেখে এবং মার্কেট কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো। আমাদের ট্রেড ডিল সেটেলড হচ্ছে ইউএসের সঙ্গে, তার জন্য কি মার্কেট একদিনে 500 পয়েন্ট বাড়বে? কখনোই বাড়বে না, কখনোই হবে না। তাতে কি আমাদের ডিআইএরা প্রফিট বুকিং স্টার্ট করবে? কখনোই হবে না। মার্কেটের সাইকেল অনুযায়ী চলে, এটাকে মাথায় রাখতে হবে। আর এফআইআই যখন একবার সেলিং স্টার্ট করে তারা 3 to 4 মান্থস কন্টিনিউ করে। আমরা জুলাইতে দেখেছি, আগস্টে দেখেছি, সেপ্টেম্বরে দেখেছি। অক্টোবরটা একদম মার্জিনাল আছে, আরও সময় আছে, গেলে আমরা বুঝতে পারবো। তো আমার যেটা মনে হয় ওভারঅল মার্কেট পজিটিভে থাকবে অক্টোবর মাসটা। আপনাদের এবারে আমি মিড ক্যাপ নিফটির একটা মান্থলি চার্ট দেখাই। দেখুন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে মার্কেটে যখন এখান থেকে র্যালি স্টার্ট করেছিল, গতবার বুল রানে এখান থেকে র্যালি স্টার্ট করেছিল, আমরা অনেককেই দেখেছি যে ঠিক 2024-এর মাঝামাঝিতে মানুষ একটা ফোমোতে চলে এসেছে। মানে প্রচুর পরিমাণ রেলে স্টকে ইনভেস্ট, প্রচুর পরিমাণে ফার্মা সেক্টরে ইনভেস্ট, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফার্মা সেক্টরে ইনভেস্ট করেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানুষকে ফোমো ক্রিয়েট করিয়েছে। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, আইআরএফসি ले लो, আরবিএনএল ले लो, ইরিডা ले लो, ये ले लो, वो ले लो, এইভাবে করে করে অনেক ফোমো ক্রিয়েট করা হয়েছে। তো যারাই এই জায়গাতে ঠিক মোটামুটি আমি বলছি 2024-এর জুলাই আগস্টের দিকে এখানে ঢুকেছে, তারা হয়তো কিছুটা রেলে স্টকে প্রফিট দেখতে পেয়েছে। কিন্তু ওভারঅল দেখুন, দীর্ঘ 1 বছর 1 মাস 2 মাসের বেশি তারা আজও অবধি সেই সব স্টকে ফেসে আছে। হয়তো তাদেরকে 5% প্রফিট কি 7% প্রফিট দেখিয়েছে, কিন্তু আলটিমেট 25, 30, 35, 40% পর্যন্ত ডাউন করে ফেলেছে টোটাল পোর্টফোলিও। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট যখন বেয়ারিশ ফেজে ঢোকে, যখনই বেয়ারিশ ফেজে ঢুকবে তখন মনে রাখবেন যে মার্কেট সব সময়ের জন্য বুলিশ ফেজ কমপ্লিট করার পরে একটা 360 ডিগ্রি মার্কেটে চেঞ্জেস আসে। এই 360 ডিগ্রি চেঞ্জেসটা কী জিনিস? 360 ডিগ্রি চেঞ্জেস হচ্ছে ইন্ডেক্সে, পুরো ইন্ডেক্সকে ঠিক যতটা ওপরে তুলেছে তার সম পরিমাণ কি তার থেকে কম বেশি মার্কেটকে নিচে আনবে। এটাকে অ্যানালিসিসের ভাষায় 360 ডিগ্রি বলা হয়। এবং
এবারে যখন বুল রান স্টার্ট হবে আপনারা ফলো করবেন, মার্কেট স্টেপ আপ করে করে সবসময় ওপরে যায়, স্টেপ আপ করে করে সবসময় ওপরে যায়, কিন্তু আলটিমেট ওপরেই যাবে। কিন্তু যখন বেয়ারিশ ফেজ, মানে আমাদের দেখুন এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি, মানে যখন এই জায়গা থেকে বেয়ারিশ ফেজ স্টার্ট হয়েছে একদম পুরো স্টেপ লিফট ডাউন করে তারা নিচে এসেছে, একদম লিফট ডাউন করে নিচে এসেছে। মার্কেট ওপরে যেতে অনেকটা টাইম নেয়, কিন্তু নিচে আসতে খুব একটা বেশি টাইম নেয় না। তারপরে অনেকে হয়তো আবার ভেবেছে যে অল টাইম হাইয়ের কাছে পৌঁছে গেছে এই মে জুন জুলাইয়ের দিকে, তাহলে হয়তো মার্কেট আবার একটা বুল রানের দিকে যাবে। না, অ্যাকচুয়ালি তা নয়। একবার বুল রান স্টার্ট হলে মার্কেটে আমার হিসেব অনুযায়ী মিনিমাম অথবা ন্যূনতম 1 বছর সেটা চলবেই। ম্যাক্সিমাম কতদিন চলবে সেটা কেউ বলতে পারে না। স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট অ্যানালিসিস করতে করতে একটা আমরা অনুমান করতে পারি। তো ওভারঅল মার্কেটের এটা হচ্ছে সিনারিও। আপনারা, আমি আরেকবার ডাউয়ের চার্টে চলে যাচ্ছি এই কারণে, মার্কেটে গোল্ড সিলভার নিয়ে যখন একটা ফোমো তৈরি হয়েছে বিগত 1-2 মাস ধরে, গোল্ড প্রতিদিন নিউ হাই, সিলভার প্রতিদিন নিউ হাই। একটা জিনিস মনে রাখবেন, গোল্ড সিলভারে একটা হেভি ক্র্যাশ আসবে। আমি আমার ফ্রি গ্রুপেও বলেছি যে যারাই ইটিএফ কিনছেন না কেন, সিলভার বিস এটা ওটা, বা কমোডিটিতে যারাই কাজ করছেন না কেন, গোল্ডের ওপরে সিলভারের ওপরে, তারা তৈরি থাকুন, তাদেরকে হেভি ক্র্যাশ দেখতেই হবে। কারণ এটাই নিয়ম, আমরা অতীতে 2020, 2008 ফলো করেছি যে গোল্ড সিলভার যখনই অতিরিক্ত বাড়ে ইউএসের ইন্ডেক্সগুলোতে একটা ক্র্যাশের জন্য অবশ্যই সেটা তৈরি হয়ে যায়। এগুলো হচ্ছে সিমটম, কিছু সিমটম, মানে ডক্টর রোগের আগে কিছু সিমটম দেখে যেমন বুঝতে পারে যে কী রোগ হয়েছে, তারপরে আমরা সেটার পরীক্ষা দিই বা পরীক্ষা করি। তো আমাদেরও সেম জিনিস, আমরা সিমটম দেখে আমরা অ্যানালিসিস করি। এবার মার্কেট যখন ক্র্যাশ করবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা যেটা অ্যানালিসিস করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না ভুল ছিল। হ্যাঁ, তবে আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে সেই বিষয়ে। তো সেই জিনিসটাই আমি সতর্ক করার চেষ্টা করছি বারবার, যে ইউএস মার্কেট একটা অল টাইম হাইতে পৌঁছে আছে, শুধু তাই নয়, একটা ওভার ভ্যালুয়েশনে মার্কেট দাঁড়িয়ে আছে, সেইখান থেকে আমাদেরকে সতর্ক করতে হবে। আপনারা যদি আর্টিকেল পড়েন আপনারা দেখতে পারবেন, যিনি ওয়ারেন বাফেট, পুরো দুনিয়ার সবথেকে বড় বিগ বুল যাকে বলা হয়, সে ওয়ারেন বাফেট, তার পোর্টফোলিও সাইজ হচ্ছে ভারতীয় টাকায় 14 লক্ষ কোটি টাকা। তিনি 10 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড করে বসে আছেন। মানে ক্যাশ ইন হ্যান্ড বলতে আমি যেটা বলতে চাইছি, মার্কেট থেকে তিনি আউট করেছেন। কারণ তিনি বড় বড় ইনভেস্টরদের এগুলোই সিস্টেম, যারা ওয়েলথ ক্রিয়েট করে, যারা মাল্টিব্যাগার স্টকে কাজ করে, বা যারা ফ্রিকুয়েন্টলি 2x 3x 5x নেওয়ার চেষ্টা করে। আপনারা ইন্ডিয়াতে ফলো করলে দেখতে পারবেন, আমাদের এখানে রাকেশ ঝুনঝুনওয়ালা হোক, রাধাকৃষ্ণন দামানি হোক, রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখাজি হোক, কিংবা আরও যারাই আছে, সুশীল কেডিয়া হোক, এনারা সব সময় যখনই বেয়ারিশ ফেজ স্টার্ট হয় 20 to 30% ক্যাশ মার্কেটে রেখে 70% ক্যাশ তারা বের করে নেয়। কারণ তারা নিচু লেভেলে ইনভেস্ট করে সব সময় আপসাইড মুভমেন্টকে টার্গেট করার চেষ্টা করে। তো ওয়েলথ ক্রিয়েট করার এটাই হচ্ছে সিস্টেম। আমি একটা স্টক নিয়েছি বলেই যে আমি শেষ দেখে ছাড়বো, 5 বছর রাখবো, 10 বছর রাখবো, কোনো লাভ নেই তাতে। আমি নিশ্চিতভাবে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, কোনো লাভ নেই তাতে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি। এবং কিছুদিন আগে এই জায়গাটার কথা আমি বলছি, কিছুদিন আগে যখন বিটকয়েনের উপর ক্র্যাশ আসলো, আপনারা বলুন তো, একটা টেকনিক্যাল চার্ট কি কখনো আপকামিং 2-3 মাস বা 2-3 মাসের অ্যানালিসিস দিতে পারে? টেকনিক্যাল চার্ট কি দিতে পারে? টেকনিক্যাল চার্ট দিতে পারে কত দূর নামবে, কত দূর উঠলো, সাপোর্ট বা ব্রেকআউট, এগুলোই দিতে পারে। তো ওভারঅল এই জিনিসগুলো দেখে কি আলটিমেট বাজারের লং টার্ম ইনভেস্টমেন্ট সম্ভব? কখনোই সম্ভব নয়। সাপোর্ট ব্রেকআউট দেখে কখনোই লং টার্মে ইনভেস্টমেন্ট এবং ওয়েলথ ক্রিয়েট করাটা
সহজ কাজ নয়। আর সেটাই যদি হতো তাহলে ক্রিপ্টোতে ক্র্যাশ যখন এসেছিল কয়েকদিন আগে, এত মানুষ সুইসাইড করতো না, এত মানুষের পয়সা ওয়াইপ আউট হতো না। একদিনে 80 থেকে 90% পোর্টফোলিও ক্লিয়ার হয়ে গেছে মানুষের, মানে খালি হয়ে গেছে। তো যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মার্কেট এই মুহূর্তে একদম বেয়ারিশ ফেজের লাস্ট অর্থাৎ সর্বশেষ ধাপে রয়েছে। সেই জিনিসটাকে আমাদেরকে মাথায় রেখে এগোতে হবে। এবং মনে রাখবেন, এই আপকামিং নভেম্বর ডিসেম্বর এটা খুবই পেনফুল হতে চলেছে। শেষ ধাপ এটাই। মানুষ ওয়েলথ ক্রিয়েট করার জন্য, রিটার্ন নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে, কিন্তু সেটাকে কিভাবে নিতে হবে সিস্টেমেটিক্যালি আমরা সেটাই জানি না। আর আমাদের ধৈর্য শক্তি প্রত্যেকেরই কম। ফোমো প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। তো বুঝে বুঝে অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেই অনুযায়ী আপনাদের গাইড করলাম। একটু যেভাবে বলবো সেভাবে করে আপনারা চেষ্টা করবেন, কিছু শেখার, কিছু অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই আমি বলবো। আপনাদেরকে আমি সর্বশেষ যেটা বলতে চাই, স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যালস লিমিটেড, এই যে স্টকটা, এই স্টকটাকে 2025 দেওয়ালি মহরত সেশনে আমরা দিয়েছি। কততে দিয়েছি? 315 টাকাতে দিয়েছি। যারা মাল্টিব্যাগার ক্লায়েন্টস আছেন, এই স্ট্যালিয়ন ইন্ডিয়া আমরা সেপ্টেম্বর মাসে 200 টাকাতে পেড গ্রুপে দেওয়া হয়েছে। সেখান থেকে 315 টাকা আমি ফ্রি গ্রুপে দেওয়ালি মহরতে দিয়েছি, অর্থাৎ আরও 1 মাস পরে। আজ এই স্টকটা 324 টাকার কাছে, 424 টাকার কাছে হাই ক্রিয়েট করার পরে লাগাতার 2-3 দিন সার্কিট লেগে নিচে এখন 321 টাকায় দাঁড়িয়ে আছে। আজকে এই স্টকটার ব্যাপারে কিছু অ্যানালিসিস করব, কিছু বলার চেষ্টা করব, কিছু বোঝানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন শেখার বা বোঝার। যদি কখনো অসুবিধা হয় নিশ্চিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা ফোন করে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের কনফিউশন দূর করে নিতে পারেন। এই যে স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যালস লিমিটেড, এটা আমাদের মাল্টিব্যাগার স্টক। কেন মাল্টিব্যাগার বলছি? কোম্পানির বিজনেস মডিউল এমন রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা এটাকে যখনই অ্যানালিসিস করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে এই স্টকের যে গ্রোথ, সেটা অন্যান্য স্টকের মধ্যে এবং গ্রুপের মধ্যে আউটস্ট্যান্ডিং। আমি ধীরে ধীরে একটা জিনিস দেখানোর চেষ্টা করব। দেখুন, ঠিক এরকম জায়গাতে আমাদের স্টক 200 টাকার কাছে প্রায় রিকমেন্ডেশন আছে মাল্টিব্যাগার পেইড ক্লায়েন্টসদের। সেটা এখান থেকে এই বেয়ারিশ মার্কেটের মধ্যে এতটা গ্রোথ নিয়েছে, 424-এর কাছাকাছি গেছে। এখন 2-3 দিন একটু সার্কিট লেগে নিচে চলে আছে। কোম্পানি সেবি থেকে এটাকে এএসএম স্টেজ 4 দিয়েছে। এএসএম স্টেজ 4 মানে অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার রয়েছে, মানে সিকিউরিটি লেভেল একটা তো হয় স্টকের, যেটাতে বোঝা যায় যে স্টকটা এত কেন বাড়ছে বা ওটাকে কন্ট্রোল করা হয়, লিকুইডিটি কম করা হয়। এএসএম স্টেজ 4-এ কী হয়, আপার সার্কিট লিমিটটা যেটা থাকে সেটাকে কমিয়ে ছোট করা হয়। এটা যেমন আগে 20% আপার সার্কিট ছিল, এখন সেটাকে কমিয়ে 5% প্রাইস ব্যান্ড করা হয়েছে। তো যাই হোক, স্টকের গ্রোথ প্রচণ্ড ভালো আছে, ভলিউমও খুব ভালো আছে। আমরা তো দেওয়ালি মহরতে এক এক দিনে 1 CR, 1.3 CR, 1.5 CR করে ভলিউম দেখতে পেয়েছি, যেটা খুবই পজিটিভ দিক। আমি পিয়ার কম্প্যারিজনটা আপনাকে দেখাবো, এবং যেটা আমি বলছিলাম যে পরে বলছি বলে, আপনারা দেখুন এই যে স্ট্যালিয়ন ইন্ডিয়া, এ হচ্ছে এই গ্রুপের মধ্যে মার্কেট লিডার। আপনি যদি ফলো করেন তাহলে নিশ্চিতভাবে দেখতে পারবেন 1243 কোটি টাকা কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিট করেছে এবারে, 1243 কোটি টাকা। সেখানে আদার্সদের দেখুন 28 কোটি, 15 কোটি, 5 কোটি, -280, 49, 600। এই স্টকটাকে দেখুন, মাল্টিব্যাগার স্টক রেফেক্স ইন্ডাস্ট্রিজ আজকে 363 টাকায় দাঁড়িয়ে আছে। আমরা বিগত আমাদের যে লিস্ট ছিল রেফেক্সে, সেখানে আমরা মাল্টিব্যাগার লিস্টে আমরা দিয়েছিলাম। মাল্টিব্যাগার রিটার্নও আমরা নিয়েছি, খুব ভালো রিটার্ন পেয়েছি। আমরা সুইংয়েও একাধিকবার এই স্টককে আমরা বাইং সেলিং করেছি। কিন্তু আজ কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিটে কোথায় দাঁড়িয়ে আছে?
সুতরাং মাল্টিব্যাগার স্টককে কাটার একটা টাইম আছে। মাল্টিব্যাগার স্টক আপনাকে তখনই কাটতে হবে যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, মানে মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ ফেজের দিকে এগোবে, তখনই আপনাকে মাল্টিব্যাগার স্টক কাটতে হবে। এটা হচ্ছে সিস্টেম। স্ট্যালিয়ন ইন্ডিয়ার সেলস কোয়ার্টার টু কোয়ার্টার সেলসও দেখুন খুবই ভালো আছে। তো ওভারঅল স্ট্যালিয়ন ইন্ডিয়া এত মানে খারাপ মার্কেটের মধ্যেও খুব ভালো পারফর্ম করেছে, যেটা দেখে আমাদের একটা আশা যে এই স্টক আগামী দিনে একটা লেভেল তৈরি করতে পারে। আপনি যদি কোয়ার্টার টু কোয়ার্টার আরেকটা জিনিস ফলো করেন, কোয়ার্টারলি রেজাল্টে অপারেটিং প্রফিট দেখুন, আগের বার ছিল 14, সেটা বেড়ে হয়েছে 16, যেটা ছিল 14 সেটা বেড়ে হয়েছে 15। আর্নিং পার শেয়ার ইপিএসটাও বেড়ে হয়েছে 1.44। আমি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে মার্কেট কখনো পাস্টকে ফলো করে না, মার্কেট সবসময় ফিউচারকে দেখতে চায়। এখানে কি হলো না হলো এগুলো মার্কেটের এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, মার্কেট সবসময় ফিউচারকে দেখতে চায়। এটাই হচ্ছে মার্কেটের সিস্টেম। তো সেপ্টেম্বর কোয়ার্টারটা খুবই ভালো এসেছে। এবং একটা জিনিস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই স্ট্যালিয়ন ইন্ডিয়াতে এদের যা বিজনেস, এদের মেন বিজনেস কি? এদের মেন বিজনেস হচ্ছে এরা ফ্লোরোকেমিক্যাল গ্যাস তৈরি করে, হিলিয়াম গ্যাস তৈরি করে, যেটা রেলওয়ে ট্রান্সফরমার ট্রান্সমিটারে, এসিতে, আরও বিভিন্ন কাজে খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই সব কোম্পানির র মেটেরিয়াল হিসেবে ব্যবহার হয়। এখন তো এই কোম্পানিটা এরা যা বিজনেস করছে সেটা ইম্পোর্ট করে, চায়না থেকে ইম্পোর্ট করে, আরও বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে, হিউজ ইম্পোর্ট চায়না থেকেই হয়, সেটাকে পিউরিফাই করে এরা পুরো দেশে বিক্রি করছে বিভিন্ন কাজে, তাতেই কোম্পানির এতটা গ্রোথ। কিন্তু এই কোম্পানি এই মুহূর্তে ভারতবর্ষে পুরো ইন্ডিয়া ওয়াইজ মানে পুরো কান্ট্রি ওয়াইজ এরা বিজনেসটাকে এক্সপান্ড করার চেষ্টা করছে। কিভাবে? তারা রাজস্থানে নতুন প্লান্ট ক্রিয়েট করছে, এইবার থেকে সেইখানেই যেটা ইম্পোর্ট করতো সেই জিনিস ওখানেই তৈরি হবে। মহারাষ্ট্রে তৈরি করছে, শুধু মহারাষ্ট্র নয় অন্ধ্রপ্রদেশেও তৈরি করছে, এছাড়াও এই কোম্পানি হরিয়ানাতেও তৈরি করছে। তো ওভারঅল ইন্ডিয়া ওয়াইজ যখন তারা বিজনেসকে এক্সপান্ড করবে এবং যে জিনিস এক্সপোর্ট করতো মানে ইম্পোর্ট করতো, ইম্পোর্ট ডিউটি পেড করে তারা যখন বিজনেস করে এতটা গ্রোথ তৈরি করেছে, তো তাদের প্লান্ট যখন রেডি হয়ে যাবে, এই প্লান্টগুলো আশা করি আগামী দিনে এই স্টক খুব ভালোভাবে দৌড়াবে। শুধু তাই নয়, ইন্ডিয়া যে টার্গেট নিয়েছে যে আপকামিং ডেটা সেন্টারের ওপর, ডেটা এআইয়ের ওপর, আরও বিভিন্ন কিছুর ওপর যে সমস্ত নিয়েছে টার্গেট, সেগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে নিশ্চিতভাবে এই স্টক এগোবেই, কেউ ঠেকাতে পারবে না। অন্তত বিজনেস মডেল তাই বলছে। আমরা প্রফিট অ্যান্ড লস শিট যদি দেখি, সেলস গ্রোথ দেখুন, যেটা 377 ছিল সেটা পর্যন্ত বেড়েছে। আপনারা অপারেটিং প্রফিট দেখুন, 48 থেকে 63-তে দাঁড়িয়ে আছে। প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স, এগুলো দেখুন। নেট প্রফিটটাও পর্যন্ত বেড়েছে। কোম্পানির আমাদের যা অ্যানালিসিস সেই অনুযায়ী মার্কেট ক্যাপ কত আছে? 2544, এটাই হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই আন্দাজে দাঁড়িয়ে কোম্পানি এখনও পর্যন্ত খুব ভালো রকম তারা বিজনেস করেছে, সেটা কমপ্লিটলি ইম্পোর্ট সিস্টেমের মাধ্যমে। এবং আমি খুব ভালোভাবে ম্যানেজমেন্ট আউটলুক যা আছে সেটাকে অ্যানালাইসিস করেছি। এই কোম্পানিটার একটা বিশেষত্ব হলো এরা মানে আমাদের বর্ষার সিজন এবং এই যে শীত Q1 Q2 এই সেশনে এই কোম্পানির সেলস ডাউন থাকে মানে এদের যা ডিমান্ড ছিল সেই অনুযায়ীও এদের সেল অনেকটাই বেড়েছে। Q3 Q4 এরা খুব ভালো পারফর্ম করবে, সেখানে সেলও বাড়বে, স্টক প্রাইসও বাড়বে। কিন্তু
একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেবি থেকে এই স্টকটা বাড়াতে একটা সিকিউরিটি সার্ভাইলেন্স নিয়েছে, যেই স্টেজে স্টকের গতি একটু মন্থর হয়। যা ফান্ডামেন্টাল আছে ওভারঅল এই স্টকটার খুব ভালো, এবং আমার হিসেব বলে যখন ডেটা সেন্টার ডেটা এআই এর উপর জোর দেওয়া হবে ভারতবর্ষে, আগামী দিনে যখন ভারতবর্ষে এই এআই টেকনোলজিকে আরও গ্রো করবে, অথবা এই কোম্পানি যখন নিজস্ব বিজনেস প্ল্যান দেশের প্রতি রাজ্যে লাগাতে শুরু করবে বা অধিকাংশই পুরো ইন্ডিয়াতে সেটা চালাবে এবং বিজনেসের থেকে তাদের এক্সপোর্ট আসবে, নিশ্চিতভাবে এই স্টক একটা হিউজ গ্রোথ দেবে। আপকামিং 5 ইয়ার্সে এমনও হতে পারে যে এটা 10x রিটার্নও হতে পারে। আমার নিজস্ব ধারণা যে আগামী বুল রানের শেষ পর্যন্ত আমরা মিনিমাম 3x রিটার্ন আমরা এতে দেখতেই পারবো, মিনিমাম 3x রিটার্ন আমরা দেখতেই পারবো। আমি এই বলেই স্টকটা আমার মাল্টিব্যাগার ক্লায়েন্টসদের 200 টাকাতে দিয়েছিলাম। তো সত্যি আমি নিজেও অবাক ছিলাম এত কম সময়ের মধ্যে এত গ্রোথ দেখাতে। সো ওভারঅল এবারের দিওয়ালির মাল্টিব্যাগার স্টক হচ্ছে আমাদের স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যালস। গতবার দিওয়ালিতে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইন্টারাজ বিল্ডিং প্রোডাক্ট, যেটা পিভিসি বিল্ডিংয়ের কাজ করে। পুরো 1 বছর আমাদের দিওয়ালির ওই স্টক বেয়ারিশ ফেজের মধ্যে রয়েছে, তারপরেও 1297 প্রাইস থেকে আমরা 2400 প্রাইস দেখতে পেয়েছি, আলটিমেট 2000-এ এখন দাঁড়িয়ে আছে। অতীতেও আমরা বিভিন্ন ভালো ভালো স্টকে কাজ করেছি, এফএক্সে আমরা 3.5x রিটার্ন পেয়েছি, আমার এখনও মনে আছে, লিস্টেও আমাদের এন্ট্রি আছে, কিন্তু এখন পারফর্ম করতে পারছে না। তো আমি একটাই কথা বলবো, মার্কেট এই মুহূর্তে একটা পজ কন্ডিশনে চলছে, আপনারা নিশ্চিতভাবে তৈরি থাকুন। আগামী 2 মাস আরও পেনফুল হতে চলেছে। আমরা সুইংয়ে যখন কাজ করছি, সুইংয়ের স্টকে সমস্তই ডাউন লেভেলে চলছে, এর মধ্যে থেকেও প্রফিট বেরোবে। আমি একটাই কথা সবাইকে বলবো যে আমি সুইংয়ে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি ভালো ফান্ডামেন্টাল স্টকে কাজ করানোর। কেন? যদি সেটা 1 মাস টাইমও নেয়, নিশ্চিতভাবে খুব ভালো প্রফিট দিয়ে যায়। কারণ এই মুহূর্তে 10টা স্টক ব্রেকআউট পজিশান তৈরি করলেও 9টা ফেলিওর হচ্ছে, একটা স্টক হয়তো ব্রেকআউট দিচ্ছে। মার্কেট কন্ডিশন তাই, হয়তো আমাদের ডেলি প্রফিট আসছে কিছু কিছু করে, মানে এফআইআই লেভেলে বলছি আমি, এফআইআই কিছু কিছু পজিটিভ করছে, কিন্তু এফআইআই এর একজনই বড় ইনস্টিটিউশন ডেলি তারা বাই করে চলেছে, সেটা হচ্ছে গোল্ডম্যান স্যাক। আপনি 22 অক্টোবর, 23 অক্টোবর, 24 অক্টোবর আপনারা যদি ফলো করেন, জেনে রাখবেন এফআইআই এর গোল্ডম্যান স্যাকই তারা ডেলি কিছু না কিছু বাই করে চলেছে। তো এটা একটা খুব ভালো সংকেত নয় মার্কেটের জন্য, এবং আগামী 2 মাস খুব স্লো মোশনে হয়তো কাজ হতে পারে, এবং বুল রানের আগে এই ফেজকে আমরা কাটিয়ে উঠলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমরা এমনও দিন পাবো এক মাসে শুধু সুইংয়েই, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু সুইংয়েই 15 to 20% প্রফিটও বুক হবে। স্পেসিফিক কিছু স্টকে স্পেসিফিক সেক্টরে কাজ করতে হবে, তো সেই দিনের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। এবং সুইংয়ে যেভাবে কাজ চলছে আমি ধীরে ধীরে গাইড করব কোন স্টক কোথায় কিনতে হবে, কোথায় কাটতে হবে, কখন এভারেজের প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কি না। সো ওভারঅল ফোমোতে না গিয়ে শান্তভাবে ধৈর্য ধরুন, ইনভেস্ট করুন, আশা করি ভালো প্রফিট আমরা এক্সপেক্ট করতে পারি। তো আজ এই পর্যন্তই। এটা কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নয়, এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা আমার চ্যানেল ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একে অপরকে জুড়ে নেবেন, যাতে আমরা একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি এবং মার্কেটে লসের হাত থেকে কিভাবে বাঁচতে হবে সে জিনিস আমরা প্ল্যান করতে পারি। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।